Who's asleep amidst the trees? Bats এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, গভীর রাতে কারো কবর থেকে চুরি করে মাটি আনতে গিয়ে পড়েছে শত শত কাফনে মোড়ানো লাশের খপ্পরে। সে বাঁচবে কি করে? কেনই বা সে এসেছিল এখানে? এই যে হোটেলটাকে দেখতে পাচ্ছেন, এটাতে জিনেরা খাবার খেতে আসে আর বিল হিসাবে দিয়ে যায় টাকার বদলে গাছের পাতা। গ্রামে একটা প্রবাদ বাক্য আছে, অনেকেই বলে থাকে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়, কিন্তু কারো ভুলে যাওয়া উচিত নয়, বাঁকা জিনিসটাই ভালো নয়। অতীত, বর্তমান অথবা ভবিষ্যতে যারা যে কোনো কর্ম হাসিল করার জন্য কালো জাদুর আশ্রয় নিয়েছে অথবা নেবে, তাদের শেষ পরিণতি খুবই ভয়ানক হবে। কিন্তু তবুও মানুষ এই অন্ধকার জগৎকেই বেছে নেয়। আজ এই ঘটনাটি আপনাদেরকে জানাবো, সেটাও একটা লোমহর্ষক কালো জাদুর ঘটনা, যেখানে ইন্দোনেশিয়ার একটি ইসলামিক পরিবারের হঠাৎ করে জিনের উপদ্রব বেড়ে যায়। সেই পরিবারের একটি মহিলাকে জিনে বশ করে। সেই জিন ছাড়ানোর জন্য আসতে থাকে একের পর এক কবিরাজ, কিন্তু কোনো কাজই হয় না। শেষ পরিণতি কি হয়েছিল, কেনই বা তাদের পরিবারকে জিন ধ্বংস করে দিতে চাইছে, তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি ইন্দোনেশিয়ার হরর, সাসপেন্স এবং রহস্যে ঘেরা এক নতুন ভৌতিক সত্য ঘটনা। আর ইন্দোনেশিয়ার ঘটনা মানেই ভয়, আর তাই সাহসী হলেই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তাহলে চলুন চলে যাওয়া যাক ভয়ানক এক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে। ঘটনা শুরুতে একটা ঘরের ভেতরে আমরা দুজনকে দেখতে পাই। এই বৃদ্ধ মহিলাটির নাম হচ্ছে আম্বার, যিনি একজন কবিরাজ, আর এই মেয়েটির নাম হচ্ছে শেকার। এখানে কবিরাজটি শেকার নামে সেই মেয়েটিকে গোসল করিয়ে দিচ্ছিল, তার সাথে কিছু মন্ত্র পড়তে বলছিল। বোঝাই যাচ্ছিল এখানে কিছু রিচুয়াল করা হচ্ছে। সেই কবিরাজ মহিলাটি শেকারকে হা করতে বলে আর ট্যাবলেটের মতো কিছু একটা খাইয়ে দেয়। এরপর সেই মহিলা কবিরাজটি শেকারকে কিছু কথা বলে। কথাগুলো এমন ছিল যে এটা শুধু আমি অথবা আমার থেকেও শক্তিশালী কেউ রিচুয়ালটি ভাঙতে পারে, আর তুমি যা ওয়াদা করেছো তা ভঙ্গ করলে তার ফল তোমাকেই ভোগ করতে হবে। এরপর ঘটনা চলে আসে অনেক বছর পর। সেখানে আমরা দেখতে পাই শেকার তার পরিবার সহ একটি বাড়িতে। সে এখন একজন মা, তার দুইজন ছেলে আর একজন মেয়ে রয়েছে, যাদের মধ্যে বড় ছেলের নাম ড্যানি আর ছোট ছেলের নাম ডুডি, আর মেয়েটির নাম হচ্ছে রত্না। তাদের বাবা পৃথিবীতে বেঁচে নেই। সেদিন আমরা দেখতে পাই শেকারের ছোট্ট ছেলে ডুডির চশমাটা ভেঙে গিয়েছে, আর তার বড় ভাই ড্যানি একটা নতুন চশমা তার জন্য এনে দেয়। এতে তার ছোট ভাই খুশি হলেও তার মা খুশি ছিল না। এদিকে রত্না যখন মোবাইল নিয়ে স্কুলে যাচ্ছিল, তখন তার বড় ভাই ড্যানি বিষয়টা খেয়াল করে আর একটু শাসন করতে চায়। রত্না আর ডুডি স্কুলে যাওয়ার পর আমরা দেখতে পাই ড্যানি খাবার খাচ্ছিল। তখন তার মা শেকার বলেছে, আমার আর তোমার কর্মকাণ্ড সহ্য হচ্ছে না। আমি তোমার পেছনে অনেক চেষ্টা করেছি, অনেক শ্রমও দিয়েছি। আমি চেয়েছিলাম আমার সন্তানেরা যেন সাকসেসফুল হয়, কিন্তু আমি তোমাকে যত দেখি ততই হতাশ হই। আমি চাই তুমি এই বছর থেকে আবার কলেজে যাও এবং ভালো কিছু করো, আর তোমার ভাই বোনের খেয়াল রাখো। তখন ড্যানি বলে, আমি তোমার মনের মতো বাচ্চা না যে আমাকে নিয়ে তোমার গর্ব হবে। আমি কলেজে যেতে চাই না। মা, ডিগ্রি সাফল্য এনে দিতে পারে না, কিন্তু তোমারও বোঝা উচিত আমার নিজস্ব একটা গোলস রয়েছে। আমি মোটরসাইকেল ইঞ্জিনিয়ারিং ঠিক করার কাজ শিখছি। তখন তার মা শেকার বলেছে, আমি বারবার তোমাকে সময় দিতে পারবো না। ড্যানি, আমি তোমাকে অনেক সময় দিয়েছি। আমি জানি তুমি শুধু একটা দোকান খুলতে চাও, যেখানে তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে রাত দিন আড্ডা দিতে পারবে। শেকার তখন এটাও বলে যে ড্যানি, তুমি তোমার জীবন বুঝে নাও। ড্যানি তখন জিজ্ঞাসা করে এর মানে কি? তখন তার মা তাকে বলে, আমি চাই তুমি এই বাড়ি থেকে চিরতরে বের হয়ে যাও। আমি চাই না তোমার মতো আমার বাকি ছেলে মেয়েরা এমন লাফাঙ্গা হোক। ড্যানি তখন খুবই মন খারাপ করে, আর সে বলেছিল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি একদিন তোমার সাহায্য ছাড়াই সফল হয়ে দেখাবো। এটা বলে সে সেখান থেকে বের হয়ে আসে। সে যাওয়ার পর অবশ্য তার মা অনেক কান্নাকাটি করেছিল। যতই হোক, মায়ের মন দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায়। আমরা দেখতে পারছি শেখার বাজারে গিয়ে শাকসবজি, মাছ এগুলো কেনাকাটা করছিল এবং সে ফিরে আসে। সেখানে আমরা জানতে পারি তার একটা ছোট্ট হোটেল রয়েছে, আর এই হোটেলের জন্যই মূলত সে বাজার করতে গিয়েছিল। এদিকে স্কুল ছুটি হওয়ার পরে রত্না বাড়িতে ফেরার সময় একটা ছেলের সাথে দেখা যায়। তাদের মেলামেশা এবং হাবভাব দেখে বোঝাই যাচ্ছিল তারা দুজন দুজনকে অনেক পছন্দ করে। আমরা এদিকে ড্যানিকে দেখতে পারি, যে একটা ওয়ার্কশপের মধ্যে কাজ করত। সেখানে তখন তার বস দায়া আসে আর তাকে এই মাসের স্যালারিটা দেয়। যখন ড্যানি চেক করে, সে তখন দেখতে পায়
এখানে তার স্যালারির থেকেও অনেক বেশি টাকা রয়েছে। সে জিজ্ঞাসা করে এত টাকা কেন? তার মালিক দায়া তাকে বলে, এটা তুমি নাও, এটা তোমার পারিশ্রমিক। তুমি যবে থেকে আমার এখানে কাজ করা শুরু করেছো আমার কাজের অনেকটা উন্নতি হয়েছে, আর এখানে বেস্ট এমপ্লয়ি হচ্ছ তুমি। সেদিন সন্ধ্যার সময় ছোট্ট ডুডির পানি পিপাসা পায়। সে তার বোন রত্নাকে গিয়ে বলে তাকে এক গ্লাস পানি দেওয়ার জন্য। রত্না তখন মোবাইলে তার প্রেমিকের সাথে হয়তোবা মেসেজিং এ ব্যস্ত ছিল, তাই সে ডুডিকে বলে নিচে গিয়ে পানি খেয়ে আস। ডুডি তখন নিচের তলায় ভয়ে ভয়ে যাচ্ছিল। সেখানে যাওয়ার পর সে লক্ষ্য করে কোনো এক অজানা অদ্ভুত কেউ সেখানে রয়েছে। আমরা তার পেছনে একটা ভয়ঙ্কর জিনকেও লক্ষ্য করি। ডুডি সেখানে আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে উপরে চলে আসে আর তার বোনের কাছে এসে বলে তার অনেক বেশি ভয় করছে, নিচে কেউ আছে, সে একা সেখানে যেতে পারবে না। রত্না তখন বিরক্ত হয়ে ডুডির জন্য পানি আনতে যায়। এরপরের দিন সকালে আমরা দেখতে পাই রত্না তার সেই প্রেমিকের সাথে বাড়ি ফিরছে। তখন এটা আবার তার মা শেখার দেখে ফেলে। সে আসার পর শেখার তাকে বলে সেই ছেলেটিকে, সে কি তোমার বন্ধু নাকি অন্য কিছু? শেখার আরো বলে যে আমি বলছি না তুমি অন্য কারোর সাথে চলাফেরা না করো, কিন্তু আমি চাই না তুমি কোনো সমস্যার মধ্যে পড়ো। শেখার মনে মনে ভাবে তার মানে হচ্ছে এই ছেলেটা তার পথভ্রষ্টের কারণে হতে পারে। আর রত্ন তার মাকে জবাব দেয় আমি নিজের খেয়াল রাখতে জানি, কোনো সমস্যা হবে না। এটা বলে সে একটা লেটার তার মায়ের হাতে ধরিয়ে দেয়, আর যেটা ছিল তার স্কুলের ফি। তখন আমরা দেখতে পারি শেখারের মনটা খুবই খারাপ। এইদিকে তার মেয়ে রত্নার স্কুলের ফি সে ভরতে পারছে না, অন্যদিকে তার হোটেলেও মানুষ আসছে না। কিন্তু আজব বিষয় হচ্ছে তখন ওই হোটেলের সামনে দিয়ে ক্যান নামের একটি লোক যাচ্ছিল, কিন্তু সে দেখতে পাচ্ছিল হোটেলটি বন্ধ রয়েছে, আর বাহির থেকে এটাকে দেখতে খুবই পুরাতন এবং নোংরা লাগছিল, যদিও হোটেলটি খোলা ছিল। সে যখন সেখান থেকে চলে যায় ঠিক তখনই শেখারের বান্ধবী রুডিয়া সেই ক্যানকে জোর করে হোটেলের ভেতরে ঢুকায় আর খাবার বেড়ে দেয়। ক্যান তখন শেখারকে বলেছিল তোমাদের হোটেলে বাহির থেকে অনেক বাজে দেখাচ্ছে এবং পুরাতনও মনে হচ্ছে, অনেকদিন যাবত এটা বন্ধ। রুডিয়া তখন বলেছিল তুমি মনে হয় আবল তাবল কিছু খেয়েছো, তাই না? তা না হলে তুমি আবল তাবল দেখছো। ক্যান তখন খাবার নিয়ে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর সে আবার ফেরত আসে এবং সব খাবারগুলো ফেরত দেয়। সে বলে তোমরা তো আমাকে নষ্ট খাবার দিয়েছো। তখন এটা শুনে শেখার গিয়ে খাবারটা একটু চেক আর সে দেখতে পায় এখান থেকে অনেক দুর্গন্ধ বের হচ্ছে। সে ক্যানকে তখন বলে তোমাকে কি খাবার পাল্টিয়ে দেব নাকি টাকা ফেরত নেবে? ক্যান তখন টাকা ফেরত নেয়। সেখান থেকে ক্যান চলে যাওয়ার পর শেখার যখন বাকি খাবারগুলো চেক করছিল সে দেখতে পায় সব খাবারগুলোই নষ্ট হয়ে গিয়েছে, অথচ খাবারগুলো এখনো গরমই রয়েছে আর কিছুক্ষণ আগেই রান্না করা হয়েছে। তাহলে কেন এভাবে নষ্ট হয়ে গেল এটা তাদের কারো মাথাতেই ধরে না। সেদিন সন্ধ্যার সময় আমরা দেখতে পাই শেখার রুডিয়াকে নিয়ে আম্বারের বাড়ির সামনে যায়। আম্বারকে চিনতে পেরেছেন? হ্যাঁ, ঘটনা শুরুতেই শেখারের উপর যে মহিলাটি রিচুয়াল করেছিল এখন তারা সেই আম্বারের বাড়িতে গিয়েছে, কিন্তু তারা সেখানে যাওয়ার পর জানতে পারে আম্বার কবিরাজ আজ সকালে মারা গিয়েছে। সেখানে থাকা মহিলাটি শেখারকে জানায় আম্বার কবিরাজ মারা যাওয়ার আগে তার ঘর থেকে চিৎকারের আওয়াজ আসছিল আর সে তার নিজের মুখেই জুড়ে জুড়ে আছর দিচ্ছিল। সেখান তখন আম্বার কবিরাজকে দেখার জন্য ঘরে যায়। সে আম্বার কবিরাজের মুখ দেখে খুবই ভয় পেয়ে যায়, কারণ তার মুখে ছিল বড় বড় আছরের দাগ। মুসলিম অনুযায়ী আম্বার কবিরাজকে কাফন পরিয়ে নাকে তুলা দেওয়া হয়। শেখারের সামনেই তখন নাকের একটা তুলো সেখান থেকে পড়ে যায়। শেখার হালকা চমকে উঠে, সে তখন সেই তুলোটা নাকে আবার লাগিয়ে দিতে যাবে, তখন আম্বারের চোখ খুলে যায়। শেখার চমকে উঠে, আশেপাশে কেউ ছিল না। সে ভয় পেয়ে যায় এবং চোখটা লাগিয়ে দিতে যাবে, তখন ওই আম্বার নড়ে চড়ে ওঠে। সে আরো ভয় পেয়ে যায়। তখন আম্বার শেখারের মুখে বমি করে দেয়। তখন শেখার কোনো রকমে সেখান থেকে বেরিয়ে আসে আর রুডিয়া তাকে সাহায্য করে এবং মুখ ধুয়ে দেয়। সেদিন রাতে ডুডি ভূতের মুভি দেখছিল, তখন দরজায় হঠাৎ করে কেউ একজন নক করলে সে হালকা ভয় পেয়ে যায়। সে যখন দরজা খুলতে এগোবে তখন একটা খেলনার মধ্যে সে পা পড়ে যায় এবং সে ফ্লোরে পড়ে যায়। সে দরজার দিকে চেয়ে দেখে সেখান থেকে অদ্ভুত কেউ একজন এগিয়ে আসছে। তার চোখে চশমা ছিল না। সে তখন চশমাটা চোখে দেয়। তখন সে দেখতে পারে এটা তার মা শেখার, কিন্তু শেখার তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়, যেটা আজব লাগে ডুডুর কাছে। সে তার মায়ের বেডরুমে গিয়ে দেখে তার মা বসে আছে। যখন আশেপাশে দেখছিল তখন হঠাৎ করে তার মা তার মুখের সামনে এসে পড়ে আর বলে দরজা বন্ধ করে দাও। এখন এটাতে সে অনেক ভয় পেয়ে যায় আর দৌড়ে তার বোন রত্নার ঘরে যায় আর তার বোনকে বলে তাদের মা বাড়িতে এসেছে কিন্তু আজব ভাবে ব্যবহার করছে। সে এটাও বলে তার মা যখন
যখনই বাসায় আসে তখনই তার মা তার কপালে চুমু খায়, কিন্তু আজ সেটা করেনি। ঠিক তখনই দরজাতে আবার কেউ নক করলে এবার ছোট্ট রুডি আরো ভয় পেয়ে যায়। তখন তার বোন বলতে থাকে, এজন্যই তোমাকে ভূতের মুভি দেখতে নিষেধ করি। রত্না যখন গিয়ে দরজা খোলে তখন আমরা দেখতে পাই শেখার আর রুডিয়া এসেছে। সেখানে শেখার তখন রুডির কপালে চুমু খায় আর ঘরে যায়। রত্না রুডিকে বলে, তুমি না বলেছ মা আরো আগে এসেছে, তাহলে এখন কে এলো? রুডি অবাক হয়ে যায়। প্রশ্ন রয়ে যায়, আগে কে এসেছিল? এবং এই প্রশ্নের জট খুলবে গল্পের সাথে সাথে, তো গল্পের সাথেই থাকুন। সেদিন রাতে যখন শেখার ঘরে শুয়েছিল তখন তার সাথে আজব কিছু হচ্ছিল। সে কাঁদছিল আর তখন আমরা দেখতে পাই সেখানে রাখা একটা রেডিও বেজে ওঠে আর সেটার শব্দে শেখারের অনেক অস্বস্তি লাগছিল। সে তখন উঠে পড়ে এবং সেই রেডিওটা বন্ধ করতে ঘরে লোডশেডিং হয়। পাশে থাকা আলমারিটা হঠাৎ করে খুলে যায় আর সেখান থেকে দুটি ভয়ানক হাত বেরিয়ে আসে। তখনই শেখার ধীরে ধীরে শূন্যে ভেসে উঠতে শুরু করে। সেখানে এমন মনে হচ্ছিল যে শেখারের গলাতে কেউ একজন জোরে জোরে চাপ দিচ্ছিল আর দম বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই সেই অদৃশ্য শক্তিটা তাকে একটা আছাড় মারে আর সে ঘুম থেকে উঠে পড়ে। আমরা বুঝতে পারি এটা একটা শেখারের দুঃস্বপ্ন ছিল। এর পরের দিন আমরা দেখতে পাই শেখার রত্নার স্কুলে গিয়েছে আর সেখানে গিয়ে সে স্কুলের ফি জমা দিচ্ছিল। সে স্কুলের ফি যখন জমা দিচ্ছিল তখন সে জানতে পারে ইতিমধ্যেই 3 মাসের ফি জমা পড়ে গিয়েছে। তখন সেখান থেকে তাকে জানানো হয় স্কুলের ফিস তো ভরা হয়ে গেছে। আর তখন আমরা দেখতে পাই সে তার বড় ছেলে ড্যানিকে কল করে আর বলে, তুমি কি রত্নার স্কুলের ফি দিয়ে দিয়েছ? ড্যানি তখন বলে হ্যাঁ, সে টাকা দিয়েছে আর টাকা দিতে পারবে কারণ সে এখন একটা ভালো জব করে। তখন শেখার শুধু এটা বলে ফোন রেখে দেয় যে আশা করি সেই জবটা খারাপ কাজ হবে না। সেদিন আমরা দেখতে পারছিলাম শেখারের হোটেলে কাস্টমার দিয়ে ভরা ছিল আর রুডিয়া খাবার পরিবেশন করছিল। শেখার তার হোটেলে আসার পথে একটা মহিলা তাকে জিজ্ঞাসা করে কাল কেন হোটেল বন্ধ ছিল। এখন এটা শুনে শেখার বলে না, কাল তো খোলাই ছিল। সেই মহিলাটি তাকে বলে সে কাল খাবার আনতে গিয়েছিল কিন্তু অনেক চেষ্টা করার পরেও খাবার আনতে পারেনি কারণ হোটেলটি বন্ধ ছিল। তখন এটা শুনে সে তাড়াতাড়ি করে হোটেলে গিয়ে পৌঁছায়। বাহির থেকে তার হোটেলটা দেখে সে আকাশ থেকে জমিনে পড়ে। হোটেলে দেখে তার মাথা নষ্ট হয়ে যায়। দেখে মনে হচ্ছিল অনেকদিন যাবত হয়তো কেউ এখানে আসেইনি। বাইরে ইঁদুরের ঘোরাফেরা করছে, নোংরা হয়ে রয়েছে পুরো হোটেলটা। সে যখন ভেতরে ঢুকে তখন আরো আশ্চর্য হয় এবং ভয় পেয়ে যায়। সে দেখতে পায় যারা সেখানে কাস্টমার খাওয়া দাওয়া করছে তারা সবাই এক একজন ভয়ানক জিন। আজকে তো কাস্টমার দিয়ে পুরো ভরা আমাদের হোটেলটা। আরো আজব বিষয় হচ্ছে সে কিছু পাতা নিয়ে বলেছিল এই যে দেখো আজ কত টাকা বিক্রি হয়েছে। সেদিন আমরা দেখতে পাই রুডিয়া আর শেখার একটা কবিরাজের বাড়িতে গিয়েছে। সেখানে গিয়ে সে কবিরাজকে বলে তাদের হোটেলের ব্যবসা আজ 3 মাস যাবত অনেক খারাপ চলছে, আমাদের সাহায্য করুন। তখন সেই কবিরাজ শেখারকে দেখে বুঝে যায় এখানে কিছু একটা রয়েছে। তখন কবিরাজ কোনো এক মন্ত্র পড়ে আর সাথে সাথে শেখার নিস্তেজ হয়ে যায়। সেই কবিরাজ তাকে জিজ্ঞাসা করে তুমি কি? শেখার তখন একটা জিনের দ্বারা পজেস হয়, চোখগুলো অনেক ভয়ানক হয়ে যায় আর হেসে হেসে বলতে থাকে তার নাম হচ্ছে ন্যায়াবাঙ্গি। সেই জিনটা সেই কবিরাজকে বলে যদি তুই বেঁচে থাকতে চাস তাহলে এসবে নাক গলাবি না। শেখারের ভেতরে থাকা জিনিসটা অনেক জোরে জোরে চিৎকার করতে শুরু করে আর এতে সেই কবিরাজ পড়ে যায়। কবিরাজ উঠে আর কোনোভাবে শেখারের ভেতর থেকে জিনটাকে বের করার চেষ্টা করে আর এক পর্যায়ে সে সফলও হয়। শেখারের হুঁশ ফিরে আসলে সেই কবিরাজ তাকে জানায় তুমি অনেকদিন আগে একটা জিনের সাথে ডিল করেছিলে যার নাম নেয়াবাঙ্গি, আর সেটা ছিল একটা খাস খারাপ মানুষের কারিন জিন। যে এই জিনটাকে ডেকেছিল সে সবসময় জিনকে শান্ত রাখার জন্য রিচুয়াল করে খুশি করত। আর যেহেতু সেই ব্যক্তিটি মারা গিয়েছে মানে সেই আম্বার মহিলাটি মারা গিয়েছে মানে সেই আম্বার মহিলা কবিরাজের কথা বলা হচ্ছে এখানে। যেহেতু সে মারা গিয়েছে তাই সেই জিনকে রিচুয়াল করে পরিচালনা করার মতো কেউ নেই এখন আর, তাই সে ক্ষিপ্ত হয়েছে শেখারের পুরো পরিবার ধ্বংস করে দেওয়ার জন্য। শেখার তখন বলেছিল এখন আমার কি করা দরকার? কবিরাজ বলে যত তাড়াতাড়ি সম্ভব সেই জিনের পিলটা যেটা তোমার শরীরের ভেতরে আছে সেটা বের করতে হবে। এটা না করলে সে তোমাকে কবজা করে নেবে, কিন্তু এটা খুবই কঠিন কাজ। কবিরাজ বলে সেটা কখনোই সে করতে পারবে না আর তার ক্ষমতাও এতটা নেই। এটা সেই করতে পারবে যে এই জিনকে ডেকেছিল আর হয়তো তার থেকেও শক্তিশালী কাউকে লাগবে। এরপর আমরা দেখতে পাই শেখার আর রুডিয়া আম্বার কবিরাজের বাড়িতে গিয়েছে। সেখানে সে জানলাতে কাউকে দেখতে পায় কিন্তু রুডিয়া সেখানে কাউকেই দেখতে পারছিল না। শেখার যখন সেই ঘরের মধ্যে যায় তার পেছনে তখনই সেই ভয়ানক জিনিসটা চলে আসে যেটা থেকে শেখার এক চিৎকার করে। এরপর আমরা এদিকে দেখতে পাই রত্না তার বয়ফ্রেন্ডের সাথে তার বাড়িতে গিয়েছে আর সেখানে যাওয়ার পর হঠাৎ করে রত্নার উপর তার বয়ফ্রেন্ড ঝাঁপিয়ে পড়ে আর তার সাথে কিছু করার চেষ্টা করে, কিন্তু রত্না
রত্না চাইছিল না এসব সে করবে। সে তার বয়ফ্রেন্ডকে চর মারে আর সেখান থেকে বেরিয়ে আসে। সেদিন রাতে যখন রেডিয়াস শেখারের বাড়িতে নিয়ে আসে, দরজা খোলার পর রত্না আর রুডি দেখতে পায় শেখার একদম চুপচাপ হয়ে গিয়েছে, কোনো কথাই বলছে না। শেখার ঘরে ঢোকার সময় ছোট্ট রুডি তার পেছনে একটা জিনকেও দেখতে পায়। সেটা দেখে সে ভয় পাচ্ছিল। সে তার বোনকে বলেছিল সে তার মায়ের পেছনে অনেক ভয়ানক কিছু দেখেছে, কিন্তু সেটা রত্না পাত্তাই দিচ্ছিল না। তখন হঠাৎ করে বাথরুম থেকে পানি পড়ার আওয়াজ আসছিল। তারা সেখানে যাওয়ার পর দেখতে পায় শেখার তার উপরে পানি ঢেলেই যাচ্ছে তো ঢেলেই যাচ্ছে, আর বলছে তার শরীর নাকি জ্বলে যাচ্ছে। রত্না তখন গিয়ে বলে, মা তোমার কি হয়েছে? সে তার হাত মুখ চেক করার পর দেখতে পারে তার পুরো শরীর আগুনে পুরা ফুসকার মতো হয়ে গিয়েছে। রত্না তখন তার ছোট ভাই ডুডিকে বলে টাওয়াল নিয়ে আসতে। সে যখন টাওয়াল আনতে যায়, টাওয়ালটা টান দেয়, উপর থেকে তখন সেই ভয়ানক জিনিসটা সেই টাওয়ালটা ধরে ফেলে। সে পেছনে চাইতেই দেখতে পায় ভয়ানক কিছু দাঁড়িয়ে আছে তার পেছনে, আর সে ভয়ে দৌড় দিয়ে তার বোনের সাথে ধাক্কা খায়। সেদিন রাতে আমরা দেখতে পাচ্ছিলাম শেখারের শরীরে অদ্ভুত রকমের ঘা হয়ে ভরে যাচ্ছে। তার নিয়ে তাকে মলম লাগিয়ে দেয় শরীরে। তাকে যখন কিছু খাবার খেতে দেওয়া হয় তখন ওই সেখানে সে বমি করে দেয়। রত্না তখন ডুডিকে বলে তার ফোনটা উপরের তলা থেকে নিয়ে আসতে। ডুডি ভয় পাচ্ছিল, কারণ তাকে সেই জিনিসটা দেখা দিচ্ছিল বারবার, তাই সে যেতে চাইছিল না। তখন রত্না নিজেই যায় ফোন আনার জন্য। এদিকে রত্না তখন তার বড় ভাই ড্যানিকে কল করে, কিন্তু ড্যানি রিসিভ করছিল না, কারণ সে তখন নামাজ আদায় করছিল। সেখানে রত্না তখন তার মাকে ঠিকই সামলাচ্ছিল, কিন্তু তখন ওই পাশে শুয়ে থাকা ডুডি অদ্ভুত আচরণ করতে শুরু করে। রত্না অবাক হয়ে যায়, সে কিছুই করতে পারছিল না। একে তো তার মায়ের এই অবস্থা, আর ডুডি এমন করছে, সে কি করবে তখন কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখন ওই লাইটটাও চলে যায়, আবহাওয়াটাও যেন পাল্টে যায়, আর তাদের পেছনে আমরা সেই ভয়ানক জিনকেও দেখতে পাই। তখন ওই রত্নার মোবাইলে একটা কল আসে, আর সেটা করেছিল তার বড় ভাই ড্যানি। সেখানে রত্না অনেক কান্না করছিল। তার ভাই তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, তুমি কান্না কেন করছো? তখন রত্না তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা ড্যানিকে খুলে বলে। ড্যানি এসব শুনে বলে চিন্তা করো না, ঠান্ডা হও, আমি এখনই চলে আসছি বাড়িতে, আর তুমি ততক্ষণে রুডিয়ার কাছ থেকে হেল্প নাও। বাহিরে তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল। রত্না একটা ছাতা নিয়ে রুডিয়ার কাছে হেল্প চাওয়ার জন্য যায়। এইদিকে সেখানে একটা হোন্ডা নিয়ে ড্যানিও বাড়িতে চলে আসে। রত্না এদিকে রুডিয়াকে নিয়ে বাড়িতে এসেছে। তারা সবাই যখন ঘরে প্রবেশ করে, রুমে গিয়ে দেখে সেখানে ডুডিও নেই, আর তার মা শেখারও সেখানে নেই। তারা কোথায় এলো? তারা যখন সবাই মিলে তাদেরকে খুঁজতে শুরু করে, তখন হঠাৎ করে তারা ওয়াশরুম থেকে চিৎকার করার আওয়াজ শুনতে পায়। তারা সেখানে গিয়ে দেখতে পায় শেখার ডুডিকে গোসল করাচ্ছে, আর বলছে ডুডির শরীরে অনেক জ্বালা করছে, তাই তাকে গোসল করানো হচ্ছে। আমরা বুঝতে পারি শেখারের সেই ভয়ানক জিন পজেস করেছে। তারা সবাই তখন শেখারকে নিয়ে সামলায়। শেখারের অবস্থা সেখানে খুবই ভয়াবহ ছিল, এবং তার অবস্থা দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। সেদিন সকালে আমরা দেখতে পাই তারা 3 ভাই বোন তার মার কাছে বসেছিল। রত্না তার মায়ের হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। সেখানে ড্যানি রত্নাকে বলেছিল আমি আর কখনোই তোমাদেরকে ছেড়ে যাব না, তোমাদের আর কষ্ট পেতে দেব না। আরো বলে আমি এখন খাবার আনতে যাচ্ছি, কোনো সমস্যা হলে আমাকে কল দিও। তো সেখান থেকে ড্যানি খাবার নিতে চলে যাওয়ার পর রত্না ফোনে তার বয়ফ্রেন্ডের মেসেজ আসে। সেখানে লেখা ছিল সে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, রত্না যেন বাহিরে যায়। রত্না তখন বাহিরে এলে সেখানে তার বয়ফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে তাকে কেন রত্না ইগনোর করছে। তখন রত্না তাকে বলে তুমি জানো না তোমার সাথে কেন এমন করছি, যাই হোক আমি তোমাকে মাফ করে দিয়েছি, কিন্তু আমি চাই না আমরা একসাথে মেলামেশা করি। রত্না তাকে চলে যেতে বলে। তখন তার বয়ফ্রেন্ড তাদের একটা অন্তরঙ্গের মুহূর্তের ছবি দেখিয়ে রত্নাকে ব্ল্যাকমেল করতে শুরু করে, আর সে বলে এটা সে সবাইকে দেখিয়ে দেবে। রত্না তখন বলে তুমি প্লিজ এই ছবিটা ডিলিট করে দাও, কিন্তু সে তা করছিল না। তখন রত্নার বয়ফ্রেন্ড রত্নার সাথে এক পর্যায়ে জোর জবরদস্তি করতে শুরু করে। তখন ওই খাবার নিয়ে সেখানে পৌঁছায় ড্যানি, আর সেই ছেলেকে রত্নার সাথে এমন করতে দেখে ড্যানি তাকে মারতে শুরু করে। তখন ওই সেই বয়ফ্রেন্ড ড্যানিকে বলে থামাতে, আর সে বলে আর সে হচ্ছে তার বোনের বয়ফ্রেন্ড, ড্যানি তাকে মারতে পারে না। ড্যানির মন তখন অনেকটাই খারাপ হয়, আর সে বলে আমি চাই না আমার বোন একজন এমন ছেলের সাথে মিশুক। রত্নাও তখন সেখানে বলেছিল ভাইয়া তুমি তাকে চলে যেতে বলো, আমাদের আর কোনো সম্পর্ক নেই। এরপর আমরা দেখতে পাই তারা সবাই একসাথে বসে রয়েছে। শেখার তার সন্তানকে বলেছিল তোমাদের বাবা যখন মারা গিয়েছিল তোমার বাবাকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমাদের খেয়াল রাখবো খুব ভালোভাবে, আর তোমাদের কখনো কষ্ট পেতে দেব না, কারণ আমরা খুবই গরিব ছিলাম। তখন আমি ভালোভাবে চলার জন্য সঠিক রাস্তায় না গিয়ে বিপথে চলে যাই। আমি আম্বার কবিরাজের কাছে যাই আর তার কাছে সাহায্য চাই, যেন এমন কিছু একটা সে করে দেয় যাতে আমি ভালোভাবে চলতে পারি। সেই কবিরাজ তখন আমাকে একটা মন্ত্র শক্তির ট্যাবলেট খাইয়েছিল,
আর আমার সাথে একটা জিন দিয়েছিল। সে সবসময় আমাকে সফল হতে সহযোগিতা করবে, আমার ব্যবসার উন্নতি করাবে। বিনিময়ে সেই কবিরাজ আমার থেকে টাকা নিয়েছিল আর রিচুয়াল করে সেই জিনকে সবসময় হাতের মধ্যে রাখতো। কিন্তু এখন সেই কবিরাজ মারা গিয়েছে। এই জিনকে এখন সহজে শান্ত করা সম্ভব নয়। যে কবিরাজ এটা করেছিল সে তো মারাই গেছে। এখন তার থেকে শক্তিশালী ক্ষমতাবান কোনো কবিরাজই পারে আমাদের সবাইকে বাঁচাতে। আমি ভুল করেছি, আমাকে তোমরা মাফ করে দিও। তখনই সেখানে ডুডি খেয়াল করে সেই ভয়ানক জিনিসটা তাদের রুমে ঢুকছে। ড্যানি তখন দরজার বাইরে গিয়ে দেখতে চায় সেখানে কেউ আছে কিনা। সেখানে সে কাউকেই দেখতে পায় না। সে যখন আবারও রুমে ঢুকতে যাবে তখন ওই রুমের দরজাটা জুড়ে লেগে যায় আর সাথে সাথে রুমের ভেতরে শেখার অট্টহাসিতে ভেঙে পড়ে। মানে তার ভেতরে অলরেডি জিন চলে গিয়েছে। রত্না তার মায়ের কাছে যায় কিন্তু শেখার তাকে ধাক্কা দিয়ে দেয় আর ঘরের সমস্ত আসবাবপত্র উলট পালট করতে শুরু করে। আর সে বলতে থাকে তার নাকি সারা শরীর জ্বলছে। এটা বলে সে তার মাথা আয়নার মধ্যে বাড়ি দিতে থাকে। এদিকে কোনোভাবে চেষ্টা করে ড্যানি ঘরের মধ্যে ঢুকে, কিন্তু ইতিমধ্যে ভাঙ্গা আয়নার সাথে লেগে শেখারের কপাল কেটে গিয়েছে আর ভাঙ্গা আয়নার টুকরা দিয়ে সে তার নিজের শরীরে ক্ষত বিক্ষত করছিল। ড্যানি এই অবস্থা দেখে কোনো রকমে তার 3 ভাই বোন বের হয়ে দরজা লাগিয়ে দেয়, কিন্তু অনেকটা আহত হয়ে যায় রত্না। রাতটা কোনোভাবে পার করে তারা পরের দিন সকালে ড্যানি ধীরে ধীরে গিয়ে দরজাটা খুলে ভেতরে ঢুকে। সে দেখে তার মা নিচে পড়ে রয়েছে, তার শরীরে অনেক ক্ষত। তারা তাকে তুলে শরীরে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। এরপর তারা 3 ভাই বোন সেই ঘরে নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নেয়। তারা যখন নামাজ পড়ছিল ঠিক তখনই শেখার উঠে বসে আর জোরে জোরে বলতে থাকে আমাকে খাবার দাও, আমি অনেক দিন ধরে খাই না। তারা তখন তাদের মায়ের কাছে যায়। তখন শেখার অনেক উত্তেজিত হতে শুরু করে। উপায় না পেয়ে তারা শেখারকে কাঠের সাথে বেঁধে ফেলতে বাধ্য হয়। সেদিন সন্ধ্যার সময় আমরা দেখতে পাই তাদের বাড়িতে ড্যানি যেখানে কাজ করে সেখানকার বস দায়ে এসেছে, কারণ ড্যানি আজকে সন্ধ্যায় তাদের বাড়িতে একটা দোয়া মাহফিলের আয়োজন করেছে যেন খারাপ জিন এখান থেকে চলে যায়। তারা যখন কুরআন তেলাওয়াত করছিল তখন হঠাৎ করেই আবারও শেখার উত্তেজিত হয়ে যায়। সেখানে থাকা একজন হুজুর ড্যানিকে বলে সমস্যা নেই, সবাই বেশি বেশি কুরআন তেলাওয়াত করতে থাকো। তখন আমরা দেখতে পাই শেখার সেখানে সবার উদ্দেশ্যে বলছিল সবাই চুপ কর, তোরা এসব করলেও কোনো কাজ হবে না। তখন ড্যানি রত্নাকে বলে তুমি ডুডি আর বাকিদের নিয়ে অন্য রুমে চলে যাও। হুজুর সেখানে সূরা পড়তে শুরু করে, কিন্তু সেই জিন এতটাই শক্তিশালী ছিল যে তার শক্তিতে সেই হুজুরকে সে শূন্যে ভাসিয়ে ফেলে আর ছুঁড়ে ফেলে দেয়। এতে সেখানে থাকা দেয়ালে কিছু একটার মধ্যে হুজুরের মাথা ঢুকে যায়। সবাই সেখানে খুবই ভয় পেয়ে যায়। শেখার অট্টহাসিতে ভেঙে পড়ে। সেদিন রাতে তার ভাই বোনেরা সবাই খুবই চিন্তিত ছিল এইসব বিষয় নিয়ে। তখন ড্যানির কাছে রুডিয়ার কল আসে। সে ড্যানিকে বলে আমি একটা ভালো কবিরাজ পেয়েছি যার নাম বাবজা, শেখারের চিকিৎসা করাতে পারবে মনে করি, আর আমি কালকে সকালে সেই কবিরাজের সাথে দেখা করতে যাব। কল শেষ হওয়ার পর রুডিয়া যখন তার ঘরে যাচ্ছিল তখন সে দেখতে পায় সেখানে তার সামনে সেই ভয়ঙ্কর জিন দাঁড়িয়ে রয়েছে। রুডিয়া সেখান থেকে ভয় পেয়ে পালাতে যাবে, তখন ওই তার সামনে এসে পড়ে সেটা। দেখতে তো খুবই ভয়ানক। তখন সে বাঁচার জন্য দৌড় দিয়ে রুমের ভেতরে ঢুকে যায়, কিন্তু শেষ রক্ষা হয় না। সেই জিনটা তাকে আটক করে দেয়। আর পরের দিন আমরা দেখতে পাই ড্যানি তার বসের সাথে রুডিয়ার বাড়িতে যাচ্ছিল, কারণ সে কাল থেকে রুডিয়াকে পাচ্ছিল না কলে। সেখানে যাওয়ার পর সে দেখতে পায় রুডিয়া অলরেডি মারা গিয়েছে। সেখানে একটা মেয়ে ড্যানিকে বলেছে আমি প্রতিদিনই রুডিয়ার কাছে আসতাম, কিন্তু আজ এসে দেখি সে আর নেই। তার পকেটে আমি একটা কাগজ পেয়েছি। তখন সেই কাগজটা সেই মেয়েটি ড্যানিকে দেয়। সেই কাগজের মধ্যে আসলে সেই বাবজা কবিরাজের ঠিকানা ছিল, যে কবিরাজের কথা আগের রাতে রুডিয়া তাকে বলেছিল। এই ঠিকানা দেখার পর তার বস দায়া তাকে জানায় যে সে তো এই এলাকাটা চেনে। এরপর আমরা দেখতে পাই একটা খাটিয়া বানিয়ে সেটার উপরে শেখারকে তুলে গাড়িতে নিয়ে তারা সেই কবিরাজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তারা যেতে যেতে একটা জঙ্গলের সামনে গিয়ে পৌঁছায়। সেখান দিয়ে আর গাড়ি চালানো সম্ভব না। সবাই তখন সেখান থেকে নেমে পড়ে আর খাটিয়াতে শেখারকে নিয়ে কবিরাজের বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে। ঘন বাঁশঝাড় যেন শেষ হতেই চাইছিল না। অলরেডি সূর্য অস্ত্র গিয়েছে, মাগরিবের আজানও হচ্ছিল। তখন তারা মনে করে সামনে যাওয়ার আগে এখানে মাগরিবের নামাজটা পড়ে নেওয়াই ভালো, কারণ সেখানে ছোট্ট একটা বাঁশের মসজিদও ছিল। সেখানে তারা নামাজ আদায় করতে শুরু করে। রুকুতে যাওয়ার সময় ছোট্ট ডুডি পেছনে লক্ষ্য করে আর সে দেখতে পায় ভয়ঙ্কর জিনিসটা তার মায়ের সাথে বসে রয়েছে। তখন সে ভয়ে আর কাউকে কিছু বলে না। নামাজ শেষ হওয়ার পর তারা পেছনে যায়, কিন্তু সেখানে শেখার ছিল না। সবাই খুবই চিন্তিত হয়ে যায়। একে তো রাত, দ্বিতীয়ত এই জঙ্গলের ভেতরে তারা খুবই বিপাকে পড়ে গিয়েছে। ড্যানি তখন রত্নাকে বলে ডুডিকে নিয়ে যেন সে এখানে বসে থাকে আর সবাই যেন আলাদা আলাদা ভাবে খুঁজতে থাকে।
কারণ একসাথে খুঁজতে গেলে অনেক সময় লেগে যাবে। তারা তখন লাইট নিয়ে বেরিয়ে পড়ে। তাদের সাথে যে দুইজন লোক ছিল তারা যখন একটু সামনে যায়, তাদের সামনেই শেখার বসেছিল। শেখার তাদের দেখার সাথে সাথে তাদের উপর অ্যাটাক করে দেয় আর বাঁশ দিয়ে একজনকে একদম শেষ করে দেয়। তাদের চিৎকার শুনে সেখানে দায়া আর ড্যানি চলে আসে। তারা যখন সেই লাশগুলো দেখছিল ঠিক তখনই পেছন থেকে পজে হওয়া শিকার দায়ার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ড্যানি সেটা খেয়াল করছিল না। সে যতক্ষণে খেয়াল করে ততক্ষণে সে চেয়ে দেখে সেখানে দায়া নেই। সে দায়াকে হন্য হয়ে খুঁজতে শুরু করে আর পেয়ে যায়, কিন্তু দায়ার মরার সময় হয়েছে, মানে তার সামনে তার বসের মৃত্যু হয়। এদিকে মসজিদের সামনে তখন রত্না আর ডুডি বসেছিল। তখন তারা দেখতে পায় তাদের সামনে তার মা শেখারকে। তারা ভয়ে ভয়ে সামনে এগোতেই পজেস হওয়া শেখার তাদের উপর অ্যাটাক করতে চায়। তারা তখন নিজেদের যান বাঁচাতে দৌড়াচ্ছিল, কিন্তু রাস্তার মধ্যে ডুডি হঠাৎ পড়ে যায়। শেখার ডুডিকে টানতে শুরু করে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য। তখনই সেখানে ড্যানি আসে আর ডুডিকে বাঁচিয়ে নেয়। তখন শেখার ড্যানির উপর আঘাত করতে শুরু করে। ড্যানি কোনোভাবেই পারছিল না। তখন সেখানে সেই বাবজা কবিরাজ এসে পড়ে আর কিছু একটা দিয়ে বাড়ি দিয়ে শেখারকে অজ্ঞান করে ফেলে। আর সেই কবিরাজ তাদের সবাইকে নিয়ে তার আস্তানায় চলে যায়। সেখানে সেই কবিরাজ তাদের সবাইকে বলেছিল, এই শরীরটা শুধু এখন তোমার মার, তার ভেতরে এখন সে নেই, তার ভেতরে রয়েছে একটা ভয়ঙ্কর জিন। কবিরাজ তাদেরকে একটু পানি দেয় সবার হাতে আর বলে ধোয়া পরে মুখে লাগাতে। তারা যখন সেটা মুখে লাগায় তারা সেখানে তাদের মায়ের জায়গায় একটা ভয়ঙ্কর জিন দেখতে পায়। এটা তো আমরা আগে থেকেই জানতাম। যাই হোক, সেই কবিরাজ তাদেরকে বলে তোমাদের মাকে যদি তোমরা বাঁচাতে চাও তাহলে তার ভেতর থেকে সেই কালো জাদুর ট্যাবলেটটা বের করতে হবে আর এই জিনকে পুরোপুরিভাবে শেষ করে দিতে হবে। আর তার জন্য কবিরাজ ড্যানিকে বলে যে তাকে এমন একটা নারকেল খুঁজে এনে দিতে হবে যেটা একটা গাছের মধ্যে একটা মাত্র নারকেলই ধরেছে, সেরকম একটা নারকেল এনে দিতে হবে। আর শেখারকে যে রিচুয়াল করে এই জিন তার মধ্যে দিয়েছে তার কবরের মাটি আনতে হবে। এই দুটাই খুবই ভয়ঙ্কর এবং চ্যালেঞ্জিং একটা কাজ, কারণ এই কাজটা করতে হবে আজকে রাতের ভেতরেই। ড্যানি তো এই সকল কিছু খুঁজতে যাবে। আর যারা ভিডিওটি দেখতে দেখতে এতক্ষণ পর্যন্ত চলে এসেছেন তাদেরকে একটা ধন্যবাদ তো দিতেই চাই। তার সাথে আপনার কাছ থেকে চেয়ে নিতে চাই একটা কমেন্ট, সাবস্ক্রাইব আর লাইক। যাই হোক, ড্যানি যখন রিচুয়াল করার জিনিসপত্র আনতে যাবে তখন সেই কবিরাজ তাকে একটা পড়া পানি দেয় আর বলে তুমি যে কাজ হাসিল করতে যাচ্ছ সে পথে অনেক বাধা আর বিপত্তি আসবে, অনেক কিছু দেখতে পারো, কিন্তু ভয় পেও না, তখন তোমাকে এই পানি সাহায্য করবে। আমরা দেখতে পাই প্রথমে ড্যানি আম্বার কবিরাজের বাড়িতে যায়। সেখানে লোকজনের কাছে জিজ্ঞাসা করে, সে শিওর হয় আম্বারকে কোথায় কবরস্থ করা হয়েছে। সেই লোকগুলো তাকে দেখিয়ে দেয়। এদিকে কবিরাজের বাড়িতে তারা শেখারকে সামনে রেখে কুরআন তেলাওয়াত ও দোয়া পড়ছিল। ড্যানি সেই কবরস্থানে গিয়ে পৌঁছায় আর আম্বরের খবর খুঁজতে থাকে এবং কতক্ষণ খোঁজার পর সেটা সে পেয়েও যায়। সে তখন মাটি নিতে যাবে তখনই সে শুনতে পায় কারা যেন তাকে বলছে এই কবরের মাটি নিস না, তাহলে তোর ক্ষতি হবে, অনেক ক্ষতি হবে। তখন এই সব কিছু সে পাত্তা না দিয়ে ড্যানি মাটি তুলে নিতে শুরু করে। কিন্তু আজব বিষয় হচ্ছে সে যখন মাটিগুলো হাতে নিচ্ছিল সে দেখতে পাচ্ছিল যে সে মাটিগুলোতে পোকায় ভরে গিয়েছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তখন তার অস্বস্তি শুরু হয়ে যায়। তাও সে মাটি তুলে নিচ্ছিল, কিন্তু সে যখন আশেপাশে তাকায় সে দেখতে পায় তাকে ঘিরে ধরেছে সাদা কাপড়ে মুড়ানো অনেক লাশ। তার মনে হয় তাকে কবিরাজ একটা পানি দিয়েছিল। তখন সে জলদি করে সেই পানিটা বের করে আম্বারের কবর উপর ঢালতে শুরু করে। এতে সাথে সাথেই পরিবেশটা শান্ত হয়ে যায়, সব চলে যায়। মাটি তো সে তুলে আনে সেখান থেকে, কিন্তু এখন এটা ভেবে সে হয়রান হয়ে যায় যে সেই নারকেল গাছ সে কোথায় পাবে। সে নারকেল গাছে মাত্র একটি নারকেল ধরেছে। তখন এখানে একটা মিরাক্কেল ঘটে। আমরা দেখতে পারি আচমকা তার কাছে তার মা আসে, কিন্তু আমরা তো বুঝতে পারি এটা তার মা হতেই পারে না, কিন্তু এটা ছিল তার মার কারেন্ট জিন, যেটা ছিল খুবই ভালো এবং সে তাকে পথ প্রদর্শক হয়ে একটা নারকেল গাছের কাছে নিয়ে যায়। আর সেখানেই ড্যানি চেয়ে দেখে একটি গাছের মধ্যে মাত্র একটি নারকেল জুড়ে রয়েছে। সেটা দেখে সে অনেক খুশি হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই শেখার আবারও সেখানে পজেস হয়ে গিয়েছে। তখন সে বলছে বাবজা কবিরাজকে সে যেন এসব বিষয় থেকে দূরে থাকে, নয়তো সে তাকেও মেরে ফেলবে। সে এগিয়ে যায় রত্না আর ডুডিকে মারার জন্য, কিন্তু বাবজা কবিরাজ তাকে ভারী মেরে ফেলে দেয়। আর তখন আমরা দেখতে পাই তাদের মধ্যে ভালোই দস্তাদস্তি শুরু হয়। বাবজা কবিরাজও পেরে উঠছিল না। যখন কবিরাজকে শেখার অ্যাটাক করতে আসে তখন ওই কবিরাজ তাকে ধরে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। সেখানে পরে শেখার অজ্ঞান হয়ে যায়। শেখার কি আদৌ অজ্ঞান হয়েছে কিনা সেটা দেখার জন্য ধীরে ধীরে কবিরাজ তার কাছে এগিয়ে যায় চেক করার জন্য, কিন্তু তখনই আমরা দেখতে পারি সেটা কবিরাজের উপর আবারও অ্যাটাক করে দেয়। এতে অনেকটা আহত হয়ে যায় কবিরাজ। আমরা দেখতে পারি শেখার একটা ছুরি নিয়ে রত্না আর ডুডিকে মারার জন্য এগিয়ে যাচ্ছে। তারা খুবই ভয় পাচ্ছিল।
ভেবেছিল হয়তো আজকেই তাদের শেষ দিন, তাদের মায়ের হাতেই তাদের মরতে হবে। তখন ছোট্ট ডুডি তাকে বলে, মা আমরা তো তোমাকে অনেক ভালোবাসি, তুমি কি আমাদেরকে একটুও ভালোবাসো না? এই কথাতে শেখার আর মারতে পারে না, ইমোশনাল হয়ে যায়। অর্থাৎ তার ভেতরে থাকা সত্তাটা এখনো বেঁচে রয়েছে, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী থাকে না। তখনই আবার সে জিনের দ্বারা পজেস হয়ে যায়। শেখার যখনই মারতে যাবে তখনই সেখানে ড্যানি এসে পড়ে আর তাকে ফেরায়, কিন্তু তাও কোনো কাজ হচ্ছিল না। এদিকে বাচ্চা কবিরাজ পেছন থেকে ডাবের পানি ছিটিয়ে দিচ্ছিল শেখারের শরীরে। এতে সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে আর সবাই তাকে নিয়ে শুইয়ে দেয়। কবিরাজ তাদের সবাইকে বলে ডাবের পানি হাতে নিয়ে এর পুরো শরীরে মালিশ করে দিতে আর সেই কবর থেকে আনা মাটিটা শেখারের শরীরে লাগিয়ে দিতে। সবাই তখন এটাই করতে থাকে। এরপর আমরা দেখতে পাই ধীরে ধীরে শেখারের হুঁশ ফিরতে শুরু করে। কবিরাজ সেই ডাবের পানি শেখারকে খাইয়ে দেয়। এখানে শেখার ড্যানির কাছে মাপ চাইছিল আর বলছিল, আমি বলছিলাম তুমি সঠিক ছিলে, তুমি খুব ভালো ছেলে, একদিন অনেক বড় হবে, তুমি তোমার ইচ্ছে মতো জীবন চালিয়ে যাও। ড্যানি তখন কান্না করতে থাকে আর বলতে থাকে, আমি আর কখনো বাড়ি থেকে চলে যাব না মা, তুমি বললেও যাব না। কিন্তু ততক্ষণে শেখার কালিমা পড়ে মৃত্যুবরণ করেছে। তো আপনাদের কি মনে হচ্ছে ঘটনা এখানেই শেষ? তাহলে শুনেন। কিছুদিন পর আমরা দেখতে পাই ড্যানি আর রত্না তাদের হোটেল সামলাচ্ছিল। তখনই আমরা রত্নাকে দেখতে পাই, সে আমাদের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দেয় আর তার চোখ দেখে আমরা বুঝতে পারি এখন সেই জিনটা রত্নাকে কবজা করেছে। এটা দেখেই তখন ঘটনার সমাপ্তি ঘটে। তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।